যদি তারেক রহমানের সাথে অধ্যাপক ইউনূসের কোনো সমঝোতা না হয়, যদি বিএনপি কোনো হার্ড লাইনে যায়, আন্দোলনে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ খুবই ভয়ানক পরিণতি দিকে যাবে। এবং এটা তখন কিন্তু দেশবাসীও কিন্তু ওই দলটাকে, তাহলে সামনে যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে মার্শাল আমার মনে হয় যে এই বৈঠকটার পরে বিএনপির ইলেকশন টিকিটটা বন্ধ হয়ে যাবে। লোকগুলো শুধু পরিবর্তন হয় নাই, আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে। আগে চাঁদা হচ্ছে 500 টাকা, এখন হচ্ছে 1000 টাকা। আপনি বিতর্কিত হবে আমি তা বলছি না, কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন হবে। আওয়ামী লীগের তো সারা দেশে 30-35% মানুষের সমর্থন আছে। সব কি আওয়ামী লীগের মানুষ খারাপ না? আপনি সেনাবাহিনীতে চাকরি করছেন, আবার রাজনীতি আসলেন, এসে নতুন দল তৈরি করলেন। এই যে জনতার দল, নতুন নামে একটি দল তৈরি করলেন, এই দল কেন তৈরি করলেন এবং কি উদ্দেশ্য, লক্ষ্য এবং কি চিন্তা চেতনা থেকে আপনি দল তৈরি করলেন, এবং বাংলাদেশের যে রাজনীতি সেখান থেকে এই দল বাংলাদেশের মানুষকে আপনারা কি দেওয়ার স্বপ্ন দেখছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 24-এর আন্দোলন বা অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অভূতপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে এই যে স্বৈরাচার সরকার পতনের পরে 5ই আগস্টের পরে সারা দেশে এমন একটা অভূতপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো যে নতুন করে চিন্তা ভাবনা করার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার একটা সুযোগ সৃষ্টি হলো। তো এটাকে মূলত কাজে লাগিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম। বিশেষ করে অবসরপ্রাপ্ত অনেক সামরিক অফিসার আমার সাথে আছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন। তাদের একটা বড় কথা হলো যে আমরা দেশ থেকে অনেক কিছু পেয়েছি, এখন দেশকে অনেক কিছু দেওয়ার প্রয়োজন আছে। গত 54 বছরের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসছে, তারা কেউই কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে, এবং জাতীয় স্বার্থ যেটা, সেটাকেও তারা সংরক্ষণ করতে বা আদায় করতে একেবারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তো এই বিষয়গুলিকে গভীরভাবে পর্যালোচনা করে দেখলাম যে আসলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে সেখানে সৎ নেতৃত্বের প্রয়োজন। তো আমরা প্রাথমিকভাবে যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা, যে বিষয়টাকে গুরুত্ব দিলাম, সেটা হচ্ছে যে রাজনীতি আমরা এন্টারপ্রেনারশিপ আনতে চাই। এন্টারপ্রেনারশিপ বলতে এটা এমন কিছু যা আগে কখনো ঘটেনি, এটা হলো এন্টারপ্রেনারশিপের সংজ্ঞা। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে যদি গুটি কয়েক ভালো মানুষ একত্রিত হওয়া যায়, তাহলে গুটি কয়েক আসন বা যদি 40-50 জন মানুষকে সংসদে পাঠানো যায়, তাহলে একটা বাংলাদেশের গুণগত পরিবর্তন করা সম্ভব। তা সেই দৃষ্টিকোণ থেকে আমি, আপনি যেমনটা বললেন, একটু শেয়ার করতে চাচ্ছি। আপনি বলতেছেন পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশের মানুষ তো একটি রাজনৈতিকভাবে অন্ধ হয়ে গেছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এখান থেকে মানুষ বেরিয়ে আসতে চাচ্ছে না। এখান থেকে কতটুকু বেরিয়ে আসা সম্ভব? না, বেরিয়ে আসা সম্ভব, বের করে আনা সম্ভব। এই জন্যই যে এবারের প্রেক্ষাপটটা কিন্তু একেবারে সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে। আমার যেটা মানে পড়াশোনা করে যেটা বুঝেছি, দেখুন সিঙ্গাপুরে পিপল অ্যাকশন পার্টি এবার 14 বারের মতো ক্ষমতায় আসছে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি একটা দেশে একমাত্র রাজনৈতিক দল পরপর 14 বার। তার মানে সেই দলটা কতটা গ্রহণযোগ্য, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কত স্বচ্ছ, সেখানকার নেতৃত্ব কতটা দেশপ্রেমিক হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো এর মধ্যে 2011 সালে যে সিঙ্গাপুর পিপলস অ্যাকশন পার্টি ক্ষমতায় আসছিল, সেইবার তারা সবচেয়ে কম ভোট পেয়েছে, 60.1% ভোট পেয়েছে। এইটা তারা গবেষণা করে দেখলো যে সেইবারই প্রথম সিঙ্গাপুরের ভোটাররা তারা দল নয় ব্যক্তিকে দেখে ভোট দিয়েছে। এইবার একই ঘটনাটা ঘটতে যাচ্ছে। কারণ এখন যারা 18 আপনি কি বলতে চাচ্ছেন মার্কা নির্বাচন থেকে বেরিয়ে আসছে? এইবার বেরিয়ে আসবে মার্কা বা দল নির্বাচন থেকে বেরিয়ে এইবার বেরিয়ে আসার জন্য আপনি এইবার বলতেছেন। আমরা তো 71 দেখেছি মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছে, 71 পরবর্তীতে সেই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন হয়নি, অর্থাৎ মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন হয়নি। 24-এ ছাত্র জনতা গণ অভ্যুত্থান, এদিকে অনেকে রাজনৈতিক আন্দোলন বলে, আমি বলবো ছাত্র আন্দোলন এটা রাজনৈতিক আন্দোলন না, কারণ সব শ্রেণীর মানুষ এসেছিল। এর পরবর্তীতে আমরা 10 মাসে দেখছি সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। তারপর আপনি এই স্বপ্ন কিভাবে দেখছেন? আমি এই জন্য এই বিষয়টাকে এভাবে ভাবছি যে দেখুন, বাংলাদেশে যারা রাজনৈতিক দলগুলো চেতনা নিয়ে বাণিজ্য করে, এতদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটা দল বাণিজ্য করেছে। এরপরে যে ছাত্র আন্দোলন হলো, তারপরেও কিন্তু এটা নিয়ে আর এক ধরনের বাণিজ্য শুরু হলো। সো আমি যেটা মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই জিনিসটা খুব স্পষ্ট, তারা এই দুটো বড় দলকে, আওয়ামী লীগ এবং বিএনপি কে ক্রমাগত ভাবে 3 থেকে 4 বার করে দেখার সুযোগ পেয়েছে। সো তারা অলরেডি বুঝে গেছে যে এই দুটো দলকে দিয়ে আসলে মানে জন আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মতো নয়,
এবং দেশের কোনো কল্যাণই হবে না। আজকে 54 বছর পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এখন গ্র্যান্ড জিরো, একেবারে শূন্যের জায়গায় চলে আসে। তা আমাদের বাংলাদেশের গণতন্ত্রটা অনেকটা বাংলাদেশ তৈলাক্ত বাসের মতো অবস্থা আছে। তো সুতরাং এখানে যে যারা এখন 18 থেকে 40 বছরের মধ্যে বয়সী, তারা কিন্তু দেখুন আজ থেকে 14-15 বছর আগে যারা ভোটার হয়েছে, এরা কেউই কিন্তু গত 15 বছর ভোট দিতে পারেনি। সুতরাং তারা আওয়ামী লীগের ফ্যাসিজম দেখেছে, তাদের যে আগের প্রজন্ম বা তারাও বিএনপির কিন্তু সেই সময় হাওয়া ভবন থেকে শুরু করে অন্যায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দুর্নীতিতে এটাও দেখেছে। সুতরাং তারা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারছে। তাদের কাছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বা 71-এর ভূমিকা আওয়ামী লীগের, এটা কিন্তু তাদের কাছে খুব একটা মানে অম্লান নয়, মানে তারা এটা যে স্মৃতিতে তাদের জল করছে তা কিন্তু নয়। সুতরাং এরা দেখবে যে এই দুইটা রাজনৈতিক দল ধারাবাহিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে, দুর্নীতি করিয়েছে, অর্থ পাচার করেছে, মানে এমন কোন চাঁদাবাজি, মামলা হামলা, টেন্ডারবাজি কোনটাই তো তারাই দখলে নিয়েছে। সুতরাং এই নতুন প্রজন্ম, আমরা বিভিন্ন জায়গায় কথা বলে দেখি, তারা কিন্তু বিরক্ত। আচ্ছা, তারা এখানে আমি আপনি বলতেছেন নতুন বাংলাদেশ বা মানুষ মার্কা বা দলকে ভোট দেবে না। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর 24টা নতুন দল আসছে। এতগুলো দলের মাঝে কোন দলটা 24-26টা এই দলগুলোর মাঝে মানুষ কাকে বেছে নেবে? এবং এনসিপি যাকে বলা হয় যে ক্ষমতাসীন দল, এই মুহূর্তে অনেকে অভিযোগ তুলছে এনসিপি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, বা অনেকেই আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে আপনারা সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠিত। এইভাবে এই অপবাদ ছড়িয়ে আপনারা মানুষের কাছে কতটুকু যেতে পারবেন? মানুষ আপনাদের ভাবে কিভাবে দিচ্ছে? আমি 26টা দলের কথা বলবো না, এই ব্যাপারে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছি। তো মূলত হচ্ছে আমি আমার দল নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেক দল আছে, নাম সর্বস্ব গুইফোর, এবং অনেক দলের কোনো ঠিকানাও নাই, এটা আমরা জেনেছি, বা অফিসও নেই। আমরা যে জায়গাতে কাজ করছি, যে সেখানে হ্যাঁ আমাদের অপবাদ দিতেই পারে কেউ যে কিংস পার্টি বা কোনো সমর্থনে। কিংস পার্টি হলে আপনার এটা অর্থায়ন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতা, বিভিন্ন সরকারি অফিসের সহায়তা, এনসিপি যেটা পাচ্ছে এটা তো আমরা পাচ্ছি না। আমার দলের এখন কোনো ফান্ড নেই, -15 লক্ষ 18 লক্ষ টাকা আমার দল। আমি কোথাও কোনো জায়গা থেকে কেউ আমাদেরকে 1 লাখ টাকা দিয়েও সহযোগিতা করেনি। সুতরাং আমরা জানি যে মানুষ মানে পারসেপশন আর ক্যারেক্টারের মধ্যে তফাৎটা কি। পারসেপশন হচ্ছে মানুষ আপনার সম্পর্কে যা ধারণা করবে, আর ক্যারেক্টার হচ্ছে আপনি যেটা। আমরা খুব সুস্পষ্ট ভাবে জানি যে আমাদের দলে এমন কোন বিতর্কিত লোক আমরা একজনও রাখিনি। আমরা অনেক বড় বড় মাপের মানুষ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক জেনারেল, এরকম 15-20 জনকে আমরা আমাদের দলে ঢুকতে দিইনি। মানে বাংলাদেশের সাবেক জেনারেলরাই কোনো ঢুকতে দেয়নি। বিতর্কিত বাইরে রাখছি, কারণ আমাদের এখানে যারা আছেন তাদের কথা একটা, যদি এখানে কোনো বিতর্ক লোক থাকে তাহলে আমরা থাকবো না। সুতরাং এখানে অলরেডি আমার 50 জনের মতো আপনার একটা বক্তব্য আমি গতকালকে পড়লাম, আপনি বলছিলেন যে জনতার দল নিবন্ধন পাওয়ার পর দলে দলে বন্যার পানির মতো মানুষ এই দলে আসবে। এই আসলে কেন আসবে? এটা খুব স্বাভাবিক, বিকজ এরকম আমি অনুভূতি আমি পাচ্ছি। বিকজ আমরা আপনি খেয়াল করে থাকবেন, গত 24শে মে আমরা বসুন্ধরা কনভেনশন হলে প্রথম রাজনৈতিক কর্মসূচি যেটা করেছে জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা সার্কুলেট হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। যেমন নাসাতে একজন বৈজ্ঞানিক আছেন, উনি 72 সালে চলে গেছেন। উনি এতদিন পরে বলছেন যে আপনি দেশে ফিরতে চান, দেশের জন্য কিছু করতে চান। তো এরকম ইউরোপ থেকে, ইংল্যান্ড, প্যারিস, জার্মানি, ইটালি, এই বিভিন্ন জায়গা থেকে অনেক বড় মাপের প্রবাসী যারা অনেক আর্ন করেন বা দেশের জন্য অনেক কাজ করেন, তারা এখন স্বপ্নদিতে আমাদের সাথে যোগাযোগ করছে। শুধু তাই না, বাংলাদেশ থেকেও অনেক বড় বড় মাপের মানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিভিন্ন কারণে এখন মুখ খুলতে পারছেন না, তারাও আমাদের আমি জানি এই যোগাযোগটা কত। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে একটা রূপরেখা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, এপ্রিলে হতে পারে। আপনার দল 300 আসনের মধ্যে কত আসনে প্রার্থী দেবে এরকম চিন্তা? তো এই জায়গাটা খুবই চমৎকার। আমরা বলছি যে আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমার কাছে, বিকজ আমি যদি এখন বলি 300 আসনে দেবো, 300 আসনে 50 বাজেরও, আমরা কোনো ধরনের দুর্নীতিবাজ, দিগবাজি দেওয়া, কোনো অসৎ মানুষ, কোনো চরিত্রহীন মানুষ কাউকে আমরা জায়গা দিচ্ছি না। এটা দিলে আমরা 300 আসন দিতে পারতাম। আমাদের যতটা আসনে আমরা ভালো প্রার্থী পাবো, আমরা ততটা আসনে আমরা প্রার্থী দেবো। আচ্ছা, আমি যদি 10টা পাই 10টা, 20টা পাই 20টা।
আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাব, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার দল থেকে আপনি দেশবাসীর উদ্দেশ্যে তথা আপনার নির্বাচনী এলাকা বা আপনার বাবার জন্মভূমি বা আপনার জন্মভূমি, যে অঞ্চলের মানুষ আপনার বাবাকে নিয়ে স্বপ্ন দেখেছে, এই অঞ্চলের মানুষের প্রতি আপনার বক্তব্য একটু সংক্ষেপে। এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা আদিতমারি কালীগঞ্জ, এখানে সারা দেশে লক্ষ্য করুন এখন যে চাঁদাবাজি শুরু হয়েছে, মামলা হামলা দখলদারিত্বের যে মানে কালো ছায়া সর্বত্র পৌঁছেছে, এটা সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। তো এটা থেকে আমি এই এলাকার মানুষকে মুক্ত করতে চাই। আল্লাহ যদি আমাকে এখান থেকে নির্বাচিত করেন, আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ যে এখানে কোনো চাঁদাবাজি জুলুম এটা আমি হতে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত ধরনের হাট বাজার আছে, সবকিছু একটা বিশেষ দলের লোক এখন দখল করে গেছে। এটা একটা মানুষের দ্বারা অন্যায়। এবং অনেক মানুষ আজকে জেলে আছে যারা মানে কোনো কিছুই জানে না, নিরপরাধ মানুষ, 2টা ঈদ তাদের জেলে কাটছে। সো এগুলো হচ্ছে জুলুম। এই জুলুমটা আমি বন্ধ করতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন যে 5 আগস্টের পর নিরাপদ মানুষের নামে মামলা হচ্ছে, যে জুলুম হচ্ছে? অবশ্যই, সারা দেশ তো জুলুমের শিকার। আমি গতকালকে অ্যাটর্নি জেনারেলের একটা বক্তব্য দেখলাম যে গত 9 মাসে 10 মাসে কোনো গুম হয় নাই, খুন হয় নাই। তো গুম আর খুন কেন হয়? রাজনৈতিক কারণে হয় আর অর্থের কারণে হয়। রাজনৈতিক কোনো প্রতিপক্ষ নেই এখন। যারা সামনে ক্ষমতায় আসার মহড়া দিচ্ছে, তারা এই আপনি দেখলেন যে অনেকে এসে মুখ খুলতে পারছে না, যে না এখনো মুখ খুলতে পারবো কেন। আমি এই সারা দেশে যে রাজনৈতিক অফিস করছি, একটাই কথা, যে মুখ খুলতে পারতেছে না, মুখ খুললে তার নামে মামলা দেবে। তাহলে কি 5 তারিখের আগে বাংলাদেশ আর 5 তারিখের পরে বাংলাদেশ, শুধু লোকগুলো পরিবর্তন হয়েছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে? লোকগুলো শুধু পরিবর্তন হয় নাই, আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে। আগে চাঁদা হচ্ছে 500 টাকা, এখন হচ্ছে 1000 টাকা। এমন সারা দেশে হিন্দু প্রত্যেকটা মানুষের প্রতি, আমার এলাকা থেকে আমি যেরকম অনুভূতি পাই, আমার মনে হচ্ছে প্রত্যেকটা হিন্দু পরিবার এফেক্টেড। সুতরাং এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগের তো সারা দেশে 30-35% মানুষের সমর্থন আছে। সব কি আওয়ামী লীগের মানুষ খারাপ? না, কিন্তু তাদের প্রতি, এবং এই যে দলটাকে ব্যান করা হলো, ফাইন, এটা সরকারি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটা আমাদের দলের পক্ষ থেকে বলেছে, যত ধরনের অন্যায় অবিচার তাদের বিচার হোক। কিন্তু এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখেও তো নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা তো আমি। আচ্ছা, আপনার সঙ্গে আমি সমসাময়িক বিষয়টি কথা বলতে চাচ্ছি। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি খুব ইতিবাচক ভাবে দেখছি। যে আমার মনে হয় যে এই বৈঠকটার পরে বিএনপির ইলেকশন টিকিটটা বন্ধ হয়ে যাবে। তারা এটা একটা মানে অন্যায় ভাবে একটা জেদ ধরে বসছে যে নির্বাচন ডিসেম্বর মধ্যে চায়। নির্বাচন তো সেনাপ্রধানও চাচ্ছেন। সেনাপ্রধান এখন একমাত্র ব্যক্তি আমার কাছে মনে হয় বাংলাদেশে যিনি খুব তাড়াতাড়ি নির্বাচন চান। তো এখন কথা হলো যে এই বৈঠকের মধ্যে আমি আশা করি যে একটা ভালো ধরনের একটা সমঝোতা হবে, যার মাধ্যমে দেশের জন্য কল্যাণ হবে। এখন গো ধরে বসে যদি নির্বাচন, বিএনপি যদি ডিসেম্বরের মধ্যে জোর দাবি করা শুরু থাকে, বিএনপির জনপ্রিয়তা আরো কমতে থাকবে। এমনি তাদের জনপ্রিয়তা একদম একেবারে শূন্যের প্রায় মাঝামাঝি তো আসছে। 5ই আগস্টের পরে বিএনপির যে অবস্থা ছিল, তাতে কিন্তু 2/3 মেজরিটি তার জন্য পাওয়া খুবই সিম্পল ছিল। কিন্তু আমি আশঙ্কা করছি বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। বিকজ তাদের নেতা নেতৃত্ব যেভাবে সারা দেশে জুলুম, মামলা হামলা, অন্যায় অবিচার, দখলদারি জারি করেছে, তাতে সাধারণ মানুষ তাদের প্রতি প্রচন্ড ভাবে ক্ষিপ্ত এবং তারা মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা আমার ধারণা, আমি আমার এলাকা থেকে যেটা অনুভূত। সুতরাং আসলে তারেক রহমানের বিকল্প কিছু নাই। তারেক রহমান নিরাপদে থাকছেন লন্ডনে, পুরো জাতিকে, পুরো দেশকে বিপদের মধ্যে ফেলে। উনি যদি দেশে আসতেন, যথাসময়ে যদি হুঙ্কার দিতেন, তাহলে হয়তো অনেকটা উন্নতি হতো। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের যে আমরা এরকম সঠিক নেতৃত্ববাদ পেলাম না, যে কারণে এই বিএনপি যদি সহনশীল আচরণ করতো, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা অন্যভাবে দাঁড়াতো। সো এখন পুরো গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা জায়গা আপনি দেখেন, আপনি সাংবাদিক মাঠে ঘাটে কাজ করেন, কোন জায়গাটা নাই যেখানে বিএনপির লোকজন একচ্ছত্র ভাবে মানে জিম্মি করে রাখছে না। প্রশাসন মোটামুটি ভয়ে কাঁপছে, পুলিশ কোনো কাজ করছে না। পুলিশ শুধুমাত্র ওই তাদের যে মিথ্যা মামলার ফর্দ আছে সেটা নিয়ে, যার কাছে টাকা আছে তার কাছে টাকা চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তাহলে কথা হলো, রাষ্ট্রের পুলিশ যদি চাঁদাবাজি করে তাদের মামলা নিয়ে, তাহলে কিভাবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি? ভাগ্য ভালো সেনাবাহিনী মাঠে আছে, এবং সেনাবাহিনী আপনি দেখবেন যে গত 1 মাস ধরে, বিশেষ করে 3 সপ্তাহ হলো, তারা কিন্তু মাঠে প্রচন্ড ভাবে ফিরে আসছে। এটা নিয়েও আমি সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ অফিসের সাথে যোগাযোগ করেছি, আমি অনুরোধ করেছি, এবং তারা এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করার পরে কিন্তু মাঠে। এখন কিন্তু সরকারের সাথে
সেনাবাহিনীর কোনো দূরত্ব নেই। যদিও বলেছেন ডিসেম্বরের মধ্যে সেনাপ্রধান নির্বাচন চেয়েছেন, কিন্তু আবার বলেছেন হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। সুতরাং এখন বাংলাদেশের জন্য প্রফেসর ইউনূসের যেমন কোনো বিকল্প নেই, এবং সেনাবাহিনীকে সমর্থন দেওয়া সাধারণ মানুষ তার পক্ষে থাকা উচিত বলে মনে করি। এই একটা জায়গা যদি প্রফেসর ইউনূস জোন পার করতেন, সেনাবাহিনী পর্যন্ত ক্ষমতা নিতেন, তাহলে কিন্তু আমরা তাদেরকে অপরাধের কাঠ করে দাঁড় করাতে পারতাম। সুতরাং বাংলাদেশের অস্তিত্বের জন্য এই বিষয়টাকে গুরুত্ব। এখানে যদি কেউ আগাম নির্বাচনের কথা বলে বা নির্বাচন পিছানোর কথা বলে, বিচারের কথা বলে, সংস্কারের কথা বলে নির্বাচনকে অধিক বিলম্ব করতে চায়, তাহলে জাতীয় জন্য দুর্ভোগ হচ্ছে। যদি তারেক রহমানের সাথে অধ্যাপক ইউনূসের কোনো সমঝোতা না হয়, যদি বিএনপি কোনো হার্ড লাইনে যায়, আন্দোলনে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ খুবই ভয়ানক পরিণতি দিকে যাবে। এবং এটা তখন কিন্তু দেশবাসীও কিন্তু ওই দলটাকে, তাহলে সামনে যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে মার্শাল আসলে 5 বছর 10 বছর আপনি ইলেকশনের কথা চিন্তাই করতে পারবেন। তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে দেশের মার্শাল এটা অনেকেই বলতেছে। দেশের এখন হয়েছে কি, আমরা এই অনেক ধরনের থিওরি অফ কনস্পিরেসি অনেক কিছু বলা যায়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে, বাট সেনাবাহিনী কাজ করতে পারছিল না। এটা আমি টকশো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 22 লক্ষ ভিউ হয়েছে, এবং আমি যমুনা টেলিভিশনে একটা টক শো করেছিলাম, এটা ভিউ হয়েছে 1,62,00,000। চিন্তা করতে পারে 56 লক্ষ লাইক করেছে। তো যাই হোক, এই বিষয়গুলি এমন ভাবে দাঁড়িয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে কিন্তু ব্যবহার করা হচ্ছে। কারণটা কি? তো এখানেও একটা, আমি নিজেও বলেছি, সন্দেহ প্রকাশ করেছি যে এখানে একটা কোনোভাবে একটা পক্ষ চাচ্ছিল যে রাষ্ট্র চলতে পারছে না, সুতরাং এটা আরো প্রফেসর ইউনূসের সময়টা দীর্ঘায়িত হোক। এটা একটা কনস্পিরেসি। আর একটা কনস্পিরেসি, যদি রাজনৈতিক দলগুলি সহনশীলতা দেখাতে না পারে, ঐক্যমত হতে না পারে, তাহলে সেনাবাহিনীর কাছে দেশ চলে যাবে। এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের 35%, 30% ভোট ব্যাংক রয়েছে। এর আগে আমরা দেখেছি যে জামাত ইসলাম বা বিএনপির উপর 16 বছরের প্রচন্ড নির্যাতন হয়েছে। জামাত ইসলামের ভোট ব্যাংকের সর্বশেষ হিসাব 7%, 8%। সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো, দল নিবন্ধন বাতিল করা হলো, প্রতীক বাতিল করা হলো, তারপরেও জামাত ইসলামকে সাংগঠনিকভাবে শেষ করে দেওয়া যায়নি। সেখানে আপনি বিএনপি আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করে দিলেন একটি প্রেস নোটের মাধ্যমে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে গেল? আওয়ামী লীগ কি সাংগঠনিকভাবে শেষ হয়ে যাবে? না, এখন বিষয়টা হচ্ছে যে এইটা তো পদ্ধতিগতভাবে ভুল। এটা আমি মনে করি, আমার দল থেকে আমি আবারও বলি যে এই আওয়ামী লীগকে ব্যান করা ব্যাপারে আমার দলীয় অবস্থান কিন্তু পরিষ্কার। আমরা বলেছি আমরা কোনো স্বৈরাচারকে ফিরতে চাই না। এখন পৃথিবীর ইতিহাসে নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে বন্ধ করে সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়নি। প্রায়শ বলা হয় যে জার্মানিতে নাজি বাহিনীর কথা। নাজি বাহিনীর যে ইতিহাস, সেটা হচ্ছে তারা বোধহয় জানুয়ারি 1933 সালে প্রতিষ্ঠিত হয় জুরের মধ্যে। তখন জার্মান সরকার ডিক্লেয়ার করলো একমাত্র নাজি ক্ষমতায়, রাজনৈতিক দল থেকে অন্য কিছু না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পরে পুরো পশ্চিমা নেতৃত্ব, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, বললো যে ঠিক আছে, এখন ইউরোপকে উদ্ধার করতে হবে, মার্শাল প্ল্যান দেব। মার্শাল প্ল্যানের প্রথম শর্ত হলো নাজিকে ব্যান করতে হবে। সেক্ষেত্রে কিন্তু পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপ, তারপরে আপনার ইউনাইটেড নেশন সবাই এক বাক্যে দাঁড়ালো, এবং তখন কেউই কিন্তু আপনার বিরোধিতা করেনি। এই জন্য নাজিকে ব্যান। সো নাজির ব্যান করা আওয়ামী লীগ ব্যানকে এক পাল্লায় বাঁধলে হবে না। যেমন আওয়ামী লীগ ব্যান হোক, এটা সবচেয়ে বেশি মনে মনে বিরোধিতা করছে বিএনপি। এবং আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ফিরবে, কত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত হবে, আমাদের প্রতিবেশী দেশ তো আছেই, এটা ডিপেন্ড করবে বিএনপির আচরণ। আচ্ছা, বাজারে একটা কথা আছে, আমি আসার সময় একজন আমাকে বললো যে আওয়ামী লীগ যে ঘটনাগুলো ঘটিয়ে গিয়েছে সারা দেশে, সেটা পরিবেশ দেখে মনে হয়েছিল যে আওয়ামী লীগ অতি দ্রুত দেশে ফিরতে পারবে না। কিন্তু বিএনপি জামাত 5 আগস্টের পর যা করছে, তাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ ফিরে আসার পথ সহজ হচ্ছে। এটিকে আপনি কিভাবে, এই বক্তব্যটাকে আপনি? আমি শতভাগে একমত। কারণ জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, এটা আওয়ামী লীগের সময় যা হয়েছে, স্বাধীনতার পরে এখন যেটা হচ্ছে, এত বড় ঘটনা কখনো ঘটেনি। সো এটা প্রচন্ড ব্যাপার। মানুষ, সাধারণ মানুষ কি চায়? তারা দুবেলা দুমুঠো খেয়ে রাতে ঘুমাতে চায়। আপনি এখন দেখুন, আওয়ামী লীগ করেছে, কয়জন মানুষ নিরাপদে ঘরে ঘুমাতে পারছে? এরা কি সবাই খারাপ মানুষ ছিল? না, তা তো না। এখন কথা হলো যে আওয়ামী লীগকে আপনি রাজনীতি থেকে দূরে আনবেন, দূরে রাখবেন, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগে তো প্রচুর অর্থ পাচার হয়েছে। 150 থেকে 180 বিলিয়ন ডলার পাচার হয়েছে, রাইট? এখন পৃথিবীর ইতিহাসে অনেক জায়গা আছে, হাজার হাজার উদাহরণ আছে, যেখানে 5-10 বিলিয়ন ডলার খরচ করে 2-3 বছরের মধ্যে ক্ষমতায় ফিরে আসছে। আপনি 35 ভাগ
30 ভাগও যদি ধরি, 30 ভাগ মানুষের জনসমর্থন যেখানে আছে, তাদের এত অর্থ আছে, তারা যে কোনো একটা গ্রুপকে যারা গ্লোবাল ডিপ্লোমেসি করে বা যারা লবিস্ট হিসেবে কাজ করে, অলরেডি স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে সিঙ্গাপুর ভিত্তিক একটা গ্রুপকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। আজকে আমার দেশ লিড করেছে, ভারতে জয়ের সঙ্গে শেখ হাসিনা ঈদ করেছে, তারা বাংলাদেশে 111-এর মতো একটা পরিবেশ করে ক্ষমতায় আসতে যাচ্ছে। ক্ষমতায় আসতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু আসার পদ্ধতিটা এটাই বলছে যে এখন আমরা দেখুন বলতে শুরু করেছি যে আমরা আগেই ভালো ছিল। তাহলে কেন এই জায়গাটাই আমি বলছি যে এখন তো শেখ হাসিনার যে আমরা গতি প্রকৃতি জানি, এর আগে উনি শুধু যদি নির্বাচন একটা হয়, আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না মোটামুটি নিশ্চিত, একটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে যে যখন রিট করা হবে হাইকোর্টে, আওয়ামী লীগ যদি রিট করে তার নির্বাচনের ব্যাপারে, এইটা কিন্তু বাতিল না হলে, অ্যাপিলের ডিভিশনে খারিজ যদি না হয়, তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত ঝুঁকি আছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার। এটাও ডিপেন্ড করবে বিএনপির আচরণের উপরে। বিএনপি যদি গো ধরে বসে থাকে, তাহলে কিন্তু সরকার এক পর্যায়ে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিয়ে দিবে। সো এটা ভেবে চিন্তেই কিন্তু আগাতে হবে। আর অতীতে যেমন এর আগের বার যখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, তখন কিন্তু ঘোষণা করছে 1 বছরের মধ্যে এই 1 বছর শান্তি থাকতে দিব না, এবারও এরকম একটা ঘোষণা দেবে। আচ্ছা, তাদের কোনটার অভাব? তাদের জনবল আছে, তাদের জনসমর্থন আছে, তাদের টাকা পয়সা আছে। আওয়ামী লীগের মানে এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন মাঠে ঘাটে তাদের লোকজন আছে না? আছে তো। এখন তারপরে যদি আপনি একটা রাজনৈতিক দলকে ব্যান করেন, তাহলে তারা যদি আন্ডারগ্রাউন্ড চলে যায়, তাদের তো বাঁচতে অস্তিত্বের জন্য। সুতরাং সবকিছু মিলে অত্যন্ত সতর্কতার সাথে না গেলে, আর বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে আপনি খেয়াল করে দেখেন, যেটাতে আওয়ামী লীগ বা বিএনপি ছিল না, সেই নির্বাচনটা তা বিতর্কিত হয়েছে। এটা ইনক্লুসিভ বলা যায় না, বিকজ একটা বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি বিতর্কিত হবে আমি তা বলছি না, কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন হবে। যদি এখন আওয়ামী লীগের নেতৃত্বে এমন সিদ্ধান্ত যে আমার কোনো লোক ভোট দিতে যাবে না, যদি এরকম নেতৃত্ব, তাহলে যারা ডাইহার্ট আওয়ামী লীগ তারা কিন্তু হয়তো যাবে না। সেক্ষেত্রে ভোটের কাস্টিংটাই কমে যাবে। যদি 30-40% ভোট হয় সব জায়গায়, 50% ভোট হয়, তাহলে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে না। আপনি বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারবেন যে এতটা 50টা রাজনৈতিক দল যোগদান করেছে, কোনো ধরনের ভোটে আনফেয়ার মিনস অ্যাডপ্ট করা হয় নাই, কিন্তু কথা তো এটা ভোটের পার্সেন্টেজ কত। তো সুতরাং অনেক ঝুঁকি আছে। এই জন্য বিষয়গুলিকে এত হালকা ভাবে দেখার কিছু নাই। গায়ের জোর করে আবেগের বশবর্তী হয়ে এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এগুলি ননসেন্স। এই ধরনের কথাবার্তা বলে মানে বাংলাদেশের প্রকারান্তে দেখা গেল যে এই বিপ্লবটা ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে, এবং আমরা যেখানে ছিলাম সেখান থেকে আর পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন, বর্তমান সেনা প্রধানের প্রশংসা করতেই হয়। যদি উনি 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লব সেদিন যদি ইচ্ছা করতেন, তিনি কিন্তু দেশের ক্ষমতাবান নিতে পারতেন। 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে সেখানে সরকার ছিল না, বরঞ্চ তিনি সেই সময় সকল পলিটিক্যাল নেতাদেরকে তার সেনা ক্যাম্পে, তার ক্যান্টনমেন্টে ডেকে আশ্বস্ত করেছেন যে আমার প্রতি বিশ্বাস রাখেন, করেছেন। কিন্তু আমরা এখন দেখতেছি কিছু কিছু ছাত্র নেতা সেনা প্রধানের দিকে আঙ্গুল তুলিয়ে কথা বলছেন, সেনা প্রধানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, বলছেন সেনা প্রধান দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। কিন্তু যে সেনা প্রধানকে আপনি এই অভিযোগটা তুললেন, সেই সেনা প্রধানের উপর আপনি ভরসা রাখলেন 5 তারিখে যখন সরকার ছিল না, সেই তখন সেনা প্রধানের সাপোর্ট নিলেন। সেনা প্রধানের যদি সাপোর্ট না থাকতো বা সেনাবাহিনীর যদি সাপোর্ট না থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই গণঅভ্যুত্থানটা এত তাড়াতাড়ি আসতো না। সেদিন সেনাবাহিনীর ভূমিকা ছিল, অবশ্যই ভূমিকা ছিল, কিন্তু সেই সেনাবাহিনীকে বা সেই সেনা প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ। এটিকে আপনি কিভাবে দেখবেন? এটা আমি বলবো খুবই অপরিপক্কতার কাজ হচ্ছে। আপনি দেখুন 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী একটা সংগঠন, যেখানে একমাত্র এই বাংলাদেশ, এইবারও দেখেন যে শুধুমাত্র সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী চাইছে নির্বাচন। পৃথিবীর কোনো জায়গায় আমার জানা নেই যে সেনাবাহিনী এরকম একটা সুযোগ ছেড়ে দিয়েছে বা মার্শাল দেয়নি। সে 90 থেকে এরশাদের পতন থেকে শুরু করে আমি তখন কেবল জয়েন করেছি সেনাবাহিনীতে। আমি গত 32 বছর যে জিনিসটা দেখলাম যে যখনই দেশ কোনো বিপদে পড়েছে, তখন কিন্তু সশস্ত্র বাহিনী দেশকে উদ্ধার করার কাজে এগিয়ে আসছে। এবং আপনার 5ই অগাস্টে যখন পুরা দেশ একদম স্বৈরাচার পতন হলো, তারপর সেনাবাহিনী প্রধান জাতিকে উদ্দেশ্য করে একটা কথাই বললেন যে আমার উপর আপনি আস্থা রাখুন, এবং ওই কাজটা নিয়ে অত্যন্ত দায়িত্বের সাথে করেছে। এখনো যদি সেনাবাহিনী টেক ওভার করে, তাও একটা বড় সমর্থন উনি পাবেন। কিন্তু এর মধ্যে কয়েকবার
মানে সেই সুযোগ ওনার কাছে সেনাবাহিনী প্রধানের কাছে আসছে, কিন্তু উনি কখনোই ক্ষমতার দিকে পাওয়ার নেওয়ার চিন্তা ভাবনা করে বারবার একটা কথা বলেছেন, আমরা তাড়াতাড়ি ব্যারাকে ফিরে যেতে চাই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বা তাদের কাছে তাদের নির্বাচন করে সরকার গঠনের পরে আমরা ফিরে যেতে চাই। তো এই বিষয়ে আছে মানুষের বাক স্বাধীনতা যেহেতু আছে, যে যা খুশি তা বলতেই পারে। অনেকক্ষণ বললাম, আমি আরেকটু ছোট্ট একটা বিষয় কথা বলবো, সেটা হলো যে যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় গরম, সেটা হলো অনেকেই ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানের তুলনা করে। এটি কি আদৌ ঠিক, আদৌ করা ঠিক না? এটা শুধু ঠিক না, এটা একেবারে অশালীন, একেবারে অশালীন এবং নির্মম। যারা আজকে এই কথাগুলি বলছে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তাহলে তাদের অস্তিত্বের সংকট হওয়ার কথা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, আর এটাকে আপনি তো সফল করেন, এটা একটা সম্পূর্ণ ব্যর্থ একটা বিপ্লব। এই আজকে এখনো আমরা সম্মান করে এটাকে বিপ্লব, অভ্যুত্থান, ছাত্র জনতার এইসব বলছি। ২ বছর পরে বলতে হবে যে ছাত্র গন্ডগোল, ঝামেলা, এইসব ধরনের নেগেটিভ দাবি বলবে। কারণ আপনি দেখুন যে একটা পৃথিবীতে যে কয়টা সফল বিপ্লব হয়েছে ৫ থেকে ৭টা, আর ব্যর্থ হচ্ছে কয়েক লক্ষ বিপ্লব, তার মধ্যে এটা একটা ব্যর্থ বিপ্লব হতে যাচ্ছে। সুতরাং এটাতে কোনোই দেশের উন্নতি হয় নাই। সুতরাং আজকে যারা বলতে চাচ্ছে, মিলাতে চাচ্ছে, তাদের জ্ঞান, তাদের দেশাত্মবোধ, তাদের রুচি সবকিছু নিয়ে আমি সন্দেহ পোষণ করি। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে কথা বললাম জনতা দলের চেয়ারম্যান শামীম কামালের সঙ্গে।